নজরুলের এমন মন্তব্যের পর কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন অ্যাক্টিভিস্ট ও লেখক পিনাকি ভট্টাচার্য। তিনি সরাসরি আসিফ নজরুলকে গ্রেপ্তারের দাবি তুলেছেন। পিনাকির মতে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ হওয়ার অর্থ হল তাদের সব রাজনৈতিক রিচুয়াল বা প্রথাও নিষিদ্ধ হওয়া। ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা জানানোকে সেই প্রথারই অংশ আখ্যা দিয়ে তিনি বলেন, একজন মুজিবপ্রেমী হয়ে হাসিনা পরবর্তী সরকারে আসিফ নজরুলের যোগ দেয়াই উচিত হয়নি। রাষ্ট্র এই ফ্যাসিবাদের চিহ্ন মুছে ফেলতে ব্যর্থ হলে জনতা সেই দায়িত্ব তুলে নেবে বলেও হুঁশিয়ারি দেন পিনাকি। সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল, তাকে নিয়ে ব্যাপক আলোচনা চলছে, সমালোচনা চলছে। শুধু এখনই যে তাকে নিয়ে আলোচনা সমালোচনা চলছে তা কিন্তু নয়। তিনি যখন উপদেষ্টা ছিলেন, আইন উপদেষ্টা ছিলেন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর, তখন থেকেই তাকে নিয়ে ব্যাপকভাবে আলোচনা হয়েছে এবং সমালোচনা হয়েছে। বিশেষ করে সাংবাদিক ইলিয়াস হুসাইন, অনুসন্ধানিক সাংবাদিক, তিনি আসিফ নজরুলকে নিয়ে অনেকগুলো অনুসন্ধান করেছেন এবং কিভাবে হাসিনার পক্ষ নিয়ে আসিফ নজরুল কাজ করেছে, কিভাবে আসিফ নজরুল আওয়ামী লীগকে ফেরাতে চেয়েছে এবং সরাসরি এই একটি পাতানো নির্বাচন দিয়ে তারা চলে গিয়েছে। আসিফ নজরুল সরাসরি এই যে গত নির্বাচনটি হলো সেখানে তার যে ভূমিকা, সরাসরি তিনি অবস্থান করেছিলেন কোন দলের পক্ষে আপনারা বুঝতেই পারছেন। প্রিয় দর্শক, এই আসিফ নজরুলকে দ্রুত গ্রেপ্তারের পরামর্শ দিয়েছেন পিনাকি ভট্টাচার্য। তার একটি পোস্টে তিনি বলেছেন যে দ্রুত আসিফ নজরুলকে গ্রেপ্তার করা হোক। কেন আসিফ নজরুলকে গ্রেপ্তার করতে হবে এবং সে যেন বিদেশে পালাতে না পারে সে কথাও বলা হয়েছে। তাকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে এবং তাকে গ্রেপ্তার করলে অনেক কিছুই বেরিয়ে আসবে বলে অনেকেই মনে করছে। প্রিয় দর্শক, এই বিষয়ের উপর বাংলা এডিশন একটি অনুসন্ধান করেছে। আমরা সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাব, সেখানে সেই অনুসন্ধানটি দেখে আসবো। তো চলুন আমরা সরাসরি 15 আগস্টকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে হঠাৎ করেই তীব্র বিতর্কের জন্ম দিয়েছেন সাবেক উপদেষ্টা আসিফ নজরুল। শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে তার দেয়া একটি দীর্ঘ ফেসবুক পোস্ট ঘিরেই শুরু হয়েছে এই সমালোচনা। পোস্টে আসিফ নজরুল দাবি করেন, শেখ মুজিব না থাকলে 1971 সালে দেশ স্বাধীন হতো না। আবার পোস্টের একাংশে তিনি শেখ হাসিনার ফ্যাসিবাদের সমালোচনা করেছেন। তবে জুলাই অভ্যুত্থানের পর তার এই প্রকাশ্য মুজিব বন্দনা স্বাভাবিকভাবে নেয়নি নেটিজেনরা। আসিফ নজরুলের এমন মন্তব্যের পর কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন অ্যাক্টিভিস্ট ও লেখক পিনাকি ভট্টাচার্য। তিনি সরাসরি আসিফ নজরুলকে গ্রেপ্তারের দাবি তুলেছেন। পিনাকির মতে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ হওয়ার অর্থ হল তাদের সব রাজনৈতিক রিচুয়াল বা প্রথাও নিষিদ্ধ হওয়া। ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা জানানোকে সেই প্রথারই অংশ আখ্যা দিয়ে তিনি বলেন, একজন মুজিবপ্রেমী হয়ে হাসিনা পরবর্তী সরকারে আসিফ নজরুলের যোগ দেয়াই উচিত হয়নি। রাষ্ট্র এই ফ্যাসিবাদের চিহ্ন মুছে ফেলতে ব্যর্থ হলে জনতা সেই দায়িত্ব তুলে নেবে বলেও হুঁশিয়ারি দেন পিনাকি। একই সুরে ক্ষোভ ছেড়েছেন সাংবাদিক মিনা রশিদ। তার স্পষ্ট অভিযোগ, শেখ মুজিবের প্রতি এই তথাকথিত ভালোবাসা দেখিয়ে আসিফ নজরুল মূলত শেখ হাসিনা ও আওয়ামী লীগকেই আবার রাজনীতিতে পুনর্বাসনের ষড়যন্ত্র করছেন। মিনা রশিদের মতে, শেখ মুজিবের রাজনৈতিক ওস্তাদ মাওলানা ভাসানীর নেতৃত্বে দেশ স্বাধীন হলে বাংলাদেশকে ভারতের একটি ভ্যাসাল স্টেট বা পদানত রাষ্ট্রে পরিণত হতে হতো না। এই পতিত স্বৈরাচারকে ফেরানোর চেষ্টায় আসিফ নজরুলকে পুতুল হিসেবেও আখ্যা দেন তিনি। আদর্শিক এই বিতর্কের বাইরেও ক্ষমতায় থাকাকালে আসিফ নজরুলের বিরুদ্ধে রয়েছে পাহাড়সম দুর্নীতির অভিযোগ। 24-এর গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের আমলে আইন উপদেষ্টা সহ একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর তার আশা অনুযায়ী দেশের সেবা করার সুযোগও পেয়ে যান অধ্যাপক আসিফ। তবে এই সময়ে আগের ব্যক্তি ইমেজ ধরে রাখতে পারেননি তিনি। দায়িত্ব পালনকালে নানা কারণে বিতর্কিত হয়ে ছাত্র জনতার রোষানলে পড়েছেন আসিফ নজরুল। আইন উপদেষ্টা উদর পেন্ডি বর্দরগারে চাপাচ্ছে, উনি বিচারপতিদের নিয়োগ দিচ্ছে, উনি নীরব ভূমিকা পালন করতেছে কেন? অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হওয়ার পর আসিফ নজরুলের বিরুদ্ধে উঠেছে দুর্নীতির ভয়াবহ অভিযোগ। শুধুমাত্র সাব রেজিস্ট্রার বদলি করে 100 কোটি টাকা হাতিয়ে নিয়েছে, এইটা হলো মূল অভিযোগ। উনি যে প্রথম সুইজারল্যান্ডে গেছিল সেই ক্ষেত্রে হয়ে থাকতে পারে যে ওইখানে তার টাকা পাচার করার একটা কোনো কিছু সে করে আসছে। সম্প্রতি একটি জাতীয় দৈনিকের এক অনুসন্ধানে দাবি করা হয়, আসিফ নজরুলের আত্মীয় স্বজনের সম্পদের পরিমাণ বেড়েছে কয়েক গুণ। এমনকি তার সাবেক স্ত্রী রোকেয়া প্রাচীর 2 কন্যাও এখন বিপুল সম্পদের মালিক। ওই সন্তানের মধ্যে একজনের নামে ঢাকার নিউ ইস্কাটনে একটি বাড়ি কেনা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, আসিফ নজরুলের 1.5 বছরের রাজত্বে সবচেয়ে আলোচিত দুর্নীতির একটি ছিল সাব রেজিস্ট্রার বদলি। অন্তর্বর্তী সরকারের আমলের 18 মাসে আইন মন্ত্রণালয়ে শুধু সাব রেজিস্ট্রার বদলিতেই ঘুষ লেনদেন হয়েছে শত কোটি টাকা। বদলির থেকে জনপ্রতি 50 থেকে 60 লাখ টাকা নেয়ার অভিযোগ উঠেছে। অতীতে কখনো মাত্র 8 মাসে এত বিপুল সংখ্যক বদলির ঘটনা ঘটেনি সাব রেজিস্ট্রার পদে। বদলির বিধান অনুযায়ী এ গ্রেডের সাব রেজিস্ট্রারকে এ গ্রেডের অফিসে এবং সি গ্রেডের কর্মকর্তাকে সি গ্রেডের অফিসে বদলি করতে হয়। অভিযোগ রয়েছে, আসিফ নজরুল এসব নিয়মের কোনো তোয়াক্কা না করেই বদলি বাণিজ্য করেছেন। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক প্রযুক্তি ও অভিজ্ঞ বিশেষজ্ঞদের সমন্বিত চিকিৎসার নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। আইন মন্ত্রণালয় থেকে পাওয়া তথ্য অনুসারে আসিফ নজরুল 2024 সালের আগস্টে আইন উপদেষ্টার দায়িত্ব নেয়ার পর জেলা রেজিস্ট্রার ও সাব রেজিস্ট্রার বদলি সংক্রান্ত অন্তত 16টি আদেশ জারি হয়েছে। এর মধ্যে 2024 সালের 4 সেপ্টেম্বর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত 5টি আদেশে 87 জনকে বদলি করা হয়। 11টি আদেশে 195 জনকে বদলি করা হয় 2025 সালের 1 জানুয়ারি থেকে 27 এপ্রিল পর্যন্ত। প্রতিবেদনে আরও বলা হয়, 2025 সালে সবচেয়ে বেশি সংখ্যক সাব রেজিস্ট্রার বদলি করা হয়। এর মধ্যে অন্তত 200 জনের কাছ থেকে জনপ্রতি 50 থেকে 60 লাখ টাকার বিনিময়ে তাদের পছন্দের সাব রেজিস্ট্রি অফিসে বদলি করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। একইভাবে বিচারক বদলি নিয়েও অধ্যাপক আসিফের বিরুদ্ধে তথ্য উঠে আসে ওই অনুসন্ধানী প্রতিবেদনে। 2025 সালের 2 জুন সারা দেশের বিভিন্ন আদালতের 252 জন বিচারককে একযোগে বদলি করা হয়। আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ বিষয়ে পৃথক 5টি প্রজ্ঞাপন জারি করা হলে সারা দেশে হইচই পড়ে যায় সে সময়। অভিযোগ উঠেছে, এই বদলি বাণিজ্য করে আসিফ নজরুল হাতিয়ে নেন কয়েকশো কোটি টাকা। সেই সাথে জামিন বাণিজ্য নিয়েও কয়েকশো কোটি টাকা আত্মসাতের তথ্য রয়েছে সাবেক এই উপদেষ্টার বিরুদ্ধে। জানা গেছে, সে সময় আলোচিত জামিনের মধ্যে ছিল শেয়ার জালিয়াতি ও ভাই হত্যার মামলায় ট্রান্সকম গ্রুপের সিইও সিমিন রহমানের জামিন। একদিনে 3টি মামলায় তাকে জামিন দেওয়া হয়। বাংলাদেশের বিচার বিভাগের ইতিহাসে এটি একটি নজিরবিহীন ঘটনা। এমনকি যে আদালত তাকে জামিন দিয়েছে তার জামিন দেওয়ার এখতিয়ারও সেই আদালতের ছিল না বলে জানা গেছে। বাদী সাজরে হক আপনার উমরা পালনের জন্য সৌদি আরবে থাকার কারণে উনি উপস্থিত থাকতে পারে নাই। ওনার পক্ষে আমরা সময় চেয়েছিলাম যে গতকালকে যে চার্জ গঠনের জন্য ছিল ওইটা চার্জ হিয়ারিং না করে পরবর্তী একটা দিন ধার্য করার জন্য, কিন্তু বিজ্ঞ আদালত সেই সময়টি উনি দেন নাই, নামঞ্জুর করেন। নামঞ্জুর করে উনি আসামিদেরকে ওই মামলা থেকে অব্যাহতি বা ডিসচার্জ দিয়ে দেন। অন্যদিকে গান বাংলার তাপসের জামিন ও বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল টাকার বিনিময়ে, এই দাবিও করা হয় প্রতিবেদনে। আরও জানা যায়, অন্তত 2 ডজন ব্যক্তিকে আসিফ নজরুল অর্থের বিনিময়ে জামিন দেওয়ার ব্যবস্থা করেন। এদের মধ্যে রয়েছেন ব্যবসায়ী, সাবেক আমলা এবং আওয়ামী লীগ নেতা। আইন মন্ত্রণালয়ের পাশাপাশি আসিফ নজরুল প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টাও ছিলেন। সেখানেও তার বিরুদ্ধে রয়েছে দুর্নীতির অভিযোগ। আসিফ নজরুল ওই মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে নতুন করে রিক্রুটিং এজেন্সির লাইসেন্স দেওয়া শুরু করেন। এর মধ্যে তিনি শত কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। কোনো প্রকার আইনি পদক্ষেপ তো নেয়ই নাই, বরঞ্চ এই আসামিদের কারাগারের সাথে বসে সে মিটিং করে। এই এত বড় মাফিয়া চক্রের আসামিদের সাথে বসে যখন উপদেষ্টা মিটিং করে, তখন আমরা বাংলাদেশের মানুষ খুবই ব্যথিত হই। আসিফ নজরুল, প্রিয় দর্শক, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং বুঝতে পেরেছেন। আসিফ নজরুলকে নিয়ে এর আগেও নানান আলোচনা হয়েছিল, সমালোচনা হয়েছিল। আমার এই চ্যানেলে কিন্তু সেগুলো প্রচার করেছিলাম এবং বিশেষ করে সাংবাদিক ইলিয়াস হুসাইনের যে অনুসন্ধান, সেই অনুসন্ধানগুলো দেখলে গা শিউরে ওঠে। আসিফ নজরুল 5 আগস্টের পর থেকে, অর্থাৎ শেখ হাসিনা যখন পালালো তারপরে থেকেই তার যে দুর্নীতি, সেই দুর্নীতিগুলো কিন্তু হাতে কলমে একদম দেখিয়ে দিয়েছিল সাংবাদিক ইলিয়াস হুসাইন। এরপরেও এই যে আসিফ নজরুল, তাকে কিন্তু ইউনূস সরকার কোনোভাবেই সরায়নি। বলা হচ্ছে যে শুধুমাত্র ইউনূস সরকার যখন ছিল তখন ইউনূস প্রধান উপদেষ্টা ছিল নামে মাত্র, সব কিছু পরিচালনা করত আসিফ নজরুল। এখন যেমন আমরা দেখছি যে বিএনপির ভিতরে বলা গেলে সালাউদ্দিন আহমেদ, তিনি কিন্তু দলটা মেনটেন করছে। এটা তারা স্বীকার করুক আর নাই করুক, দল মেনটেন কিন্তু তিনিই করছে। এবং তার যে বক্তব্য, তার যে উপস্থিতি দলের মধ্যে, এরকম উপস্থিতি অন্য কারোর নেই। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তারও এমন উপস্থিতি নেই। প্রিয় দর্শক, সেই সময়ে ব্যাপকভাবে দুর্নীতি করেছে আসিফ নজরুল। তার
সন্তানদের নামে, তার আত্মীয় স্বজনদের নামে নানাভাবে সম্পদ করেছে, অর্থ জুগিয়েছে এবং নানা ধরনের অপকর্মে লিপ্ত হয়েছে। প্রিয় দর্শক, ভিডিওতে আপনারা দেখলেন যে আসিফ নজরুল যখন উপদেষ্টা থাকাকালীন সুইজারল্যান্ডে প্রথমে যান, তখন তিনি টাকা পয়সার বিষয়ে হয়তো সেখানে একটি সমঝোতা বা সেখানে টাকা পাচারের একটি বিষয় যে রয়েছে সেই বিষয়গুলো ঠিক করে আসেন। এরকম তথ্য কিন্তু আমরা এই অনুসন্ধান ভিডিওতে পেলাম। এখন কথা হচ্ছে যে আসিফ নজরুল, তাকে অবশ্যই গ্রেপ্তার করতে হবে এবং তদন্ত করে বের করতে হবে। তার যে কি বলবো, যে আম্মাজান মেহের আফরোজ শাওন, এরা আসিফ নজরুল যখন পাওয়ারে ছিল, আইন উপদেষ্টা ছিল, তখন সরাসরি আওয়ামী লীগের পক্ষে কথা বলেছে, জামাতকে নানাভাবে গালিগালাজ করেছে, বিএনপিকে গালিগালাজ করেছে। শাওন এখনো গোপনে শেখ হাসিনার সাথে মুঠোফোনে কথা বলে এবং ভারতের যারা এজেন্ট তাদের সাথে কথা বলে। গোপনে তাদের যে মিটিংগুলো হয়, ভিডিও মিটিং, অডিও মিটিং, সেই মিটিংয়ে শাওন উপস্থিত থাকে। এই বিষয়গুলো কিন্তু আমরা দেখতে পেরেছি। প্রিয় দর্শক, খুবই কঠিন একটি পরিস্থিতির মধ্যে দিয়ে কিন্তু উপদেষ্টা সরকার ছিল। এই আসিফ নজরুল কিভাবে সেখানে তার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিল আমরা দেখতে পেরেছিলাম। এখন পিনাকি ভট্টাচার্য একটি ফেসবুক স্ট্যাটাস দিলেন এবং আসিফ নজরুলকে দ্রুত গ্রেপ্তারের পরামর্শ জানালেন, যে তাকে যেন গ্রেপ্তার করা হয় এবং তার যে অবস্থা, শুধু আসিফ নজরুল নয়, ফারুকী উপদেষ্টা ছিল, ফারুকী, তাকেও গ্রেপ্তার করা উচিত। তাকে নিয়েও নানান সন্দেহ রয়েছে, আলোচনা রয়েছে, সমালোচনা রয়েছে। রেজওয়ানাকে তো সরাসরি গ্রেপ্তার করা উচিত। আর রেজওয়ানাকে গ্রেপ্তার এই জন্যই হয়তো এই সরকার করবে না, কারণ রেজওয়ানা যে বক্তব্য দিয়েছিলেন বিএনপি ক্ষমতায় আসার পর, যে তারা জামাতকে ক্ষমতায় আসতে দেয়নি, এই বিষয়ে তারা কাজ করেছে। প্রিয় দর্শক, আমরা এই বিষয়ের উপর আরো ভিডিও আনবো এবং বিস্তারিত আলোচনা করব। বুঝতেই পারছেন যে প্রচন্ড গরম, দেখেন কি অবস্থা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।